বছর শ্রমের বাজারে এসেছে 22 লক্ষ নতুন ছেলে মেয়ে। কাজ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ঢাকা শহরের রাস্তায় এখন জরিপ করেন, নতুন নতুন অনেক মানুষ পাবেন যাদের কোনো কাজ নাই, ফলে একটাই উপায় তাদের, ছেলে হলে তারা এসে রিক্সার হ্যান্ডেল ধরে, মেয়ে হলে এসে হয় গার্মেন্টসে যায়, না হলে বিভিন্ন গৃহকর্মীর কাজে নিযুক্ত হয়। ফলে কাজের সুযোগ দেন নাই, কাজের অধিকার দেন নাই, কিন্তু কাজ যখন করতে এসেছে তার কাজের অধিকারটা কেড়ে নিতে চান। এইটা আপনার কোন শূন্য নীতির বাস্তবায়ন? আমরা বলছিলাম বেকারত্ব দূর করতে গেলে কাজের ক্ষেত্র বাড়ান। বাংলাদেশের প্রত্যেকটা পেশার একটা বৈশিষ্ট্য আছে। ডাক্তার চায় তার একটা ছেলে মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার চায় তার একটা ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হোক, একজন শিক্ষক চায় তার একজন ছেলে মেয়ে শিক্ষক হোক। কোন রিক্সা চালক কি চায় যে তার ছেলে মেয়ে রিক্সা চালক হোক? কেন চায় না? তার অনেক দুঃখে, অনেক বেদনায়, অনেক কষ্ট সহ্য করে সে রিক্সা চালায়। তার জীবনের আর কোনো পথ খোলা নাই, বাধ্য হয়ে সে রিক্সা চালায়। রিক্সা চালায়, ঘাম মোছে আর চোখের পানি মোছে। সংগ্রাম পরিষদ গড়ে ওঠার সাথে সাথে বরিশালে প্রথম আক্রমণ করলো কার উপরে? আক্রমণ করলো ওই সেই সময় মনীষা চক্রবর্তী, ইমরান হাবিব ভ্রমণ, তারা যখন ছিল দায়িত্বে। আর এর সঙ্গে রিক্সা চালক যারা, 20 জনকে গ্রেপ্তার করল। এমন একটা আইনের মামলা দিল, সে আইনের নাম বিশেষ ক্ষমতা আইন। সেই আইনের মামলা দিল, 1.5 মাস 2 মাস তাদেরকে জেল খাটালো। এখনো মামলা চলছে। তারপরে সরকার ঠিকই চিনে গেছে যে ধরতে হবে তাকে। এরপরে কোথায় আন্দোলনটা গড়ে উঠেছে? আমাদের সিলেটের আমাদের যে আন্দোলনের নেতা, আমাদের ওখানকার পার্টির নেতা এবং রিক্সা চালকদের নেতা আবু জাফর এবং ওখানকার যে সদস্য হচ্ছে প্রণব, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। তারা 1.5 মাস 2 মাস ঘরে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এরপরে কি আমাদের দিনাজপুরে আন্দোলন সংগ্রাম করে, লড়াই সংগ্রাম করে রিক্সা চালকদের ঐক্যবদ্ধ করেছে কিবরিয়া। এরপরে কিবরিয়াকে পুলিশ ধরে নিয়ে গেল। ওইখানে তো প্রতিদিন আমাদের লড়াই করতে হচ্ছে। রিক্সা চালকের চাঁদার টাকা খাওয়ার জন্য প্রতিদিন ওদের ওখানে লড়াই করতে হয় যে আমার টাকা, আমার ঘরের টাকা কোন চাঁদাবাজকে আমি দেবো না, এই কথা বলে দিনাজপুরে প্রতিদিন লড়াই করতে হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম চট্টগ্রামে রিক্সা যখন ভেঙে দেওয়া হচ্ছে, আমরা শ্রম সংস্কার কমিশনে এই সুপারিশটা লিখলাম, মানুষের জীবিকার উপকরণ ধ্বংস করা যাবে না। জীবিকার উপকরণ ধ্বংস করলে তার জীবন যাপন কঠিন হয়ে যায়। সে যদি অন্যায় করে, অন্যায়ের শাস্তি দিতে পারেন, তারপরেও বিবেচনা করে দেখবো এই শাস্তিটা ন্যায়সঙ্গত কিনা, কিন্তু তার জীবিকার উপকরণ ধ্বংস করা যাবে না। এইখানে আপনারা যারা ছবি তুলছেন ক্যামেরাম্যান, তার ক্যামেরা কি আছাড় মেরে ভেঙে দেওয়াটা উচিত? তার ক্যামেরা আছাড় মেরে ভেঙে দেওয়াটা কি ন্যায়সঙ্গত? তিনি যদি কোনো অন্যায় ছবি তুলে তাকে বলবো ভাই এই ছবিটা তুলেন, কিন্তু ছবি তুলেছে এই জন্য কারো ক্যামেরা যদি আছাড় মেরে ভেঙে দেয় তাহলে কি হবে? দুটা ক্ষতি হবে। তার জীবিকা যেমন নষ্ট হবে, সাথে সাথে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে যারা আসতো তারাও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওরা একই সঙ্গে এক ঢিলে 2 পাখি মারতে চায়। এই জন্য রিক্সা ধ্বংস করে। আমরা শ্রম কমিশনের সুপারিশে বললাম, কোন শুধু রিক্সা শ্রমিক নয়, যারা জীবিকার উপকরণ, যা দিয়ে জীবিকা অর্জন করে সেই জীবিকার উপকরণ ধ্বংস করা যাবে না। এবং তারপরে যখন চট্টগ্রামে 3000 রিক্সাকে ডাম্পিং করার চেষ্টা করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আল কাদের জয়, বাসদের নেতা, ওখানে ছাত্র ফ্রন্টের নেতা আমাদের মিরাজ, ওখানে রিক্সা শ্রমিক নেতা বকুল, 3 জনকে গ্রেফতার করলো। তারা 1.5 মাস জেল খেটে জামিন নিয়ে বেরিয়ে। তাহলে দেখুন, যারা রিক্সা চালকের টাকা খায় তারা কিন্তু ঠিকই বুঝে গেছে রিক্সা চালকদেরকে সংগঠিত করা যারা, তাদের উপর আক্রমণ চালাতে হবে। কিন্তু আমরা এখনো বুঝি না, আমরা এখনো বুঝতে পারি নাই। এই বোঝানোর দায়িত্বটা এই সংগ্রাম পরিষদ গোটা দেশব্যাপী রিক্সা চালকদের ঐক্যবদ্ধ করার মধ্যে পালন করে যাচ্ছে। আপনারা জানেন, এই যে আমাদের
একটু আগে আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক বললেন, তার আগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বর্ষদের সাধারণ সম্পাদক বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা 3-0 নীতি ঘোষণা করেছিলেন গোটা দুনিয়াব্যাপী। গোটা দুনিয়াব্যাপী 3-0 নীতি ঘোষণা করে বাংলাদেশের সমস্ত কিছুকে তিনি শূন্য বানিয়ে দিতে চাইছেন, এমনকি রিক্সা চালকদের অধিকারটাকেও শূন্য করে দিচ্ছেন। এখানে আমরা ব্যাখ্যা করে বলছিলাম, আপনার 3-0 নীতির প্রথম 0 নীতি ছিল যে বেকারত্ব দূর করবে।